এই চুড়ি নেবেন, চুড়ি, রং বেরঙের চুড়ি, সুন্দর সুন্দর চুড়ি, সুন্দর ফিতা আছে, কারো লাগলে কিনতে পারেন। এই চুড়িওয়ালা, দাঁড়াও, কি চুড়ি আছে তোমার কাছে? দেখাও তো দেখি। আরে ম্যাডাম, কি নাই তাই বলেন। চুড়ি থেকে শুরু করে লিপস্টিক, ফিতা, কাজল, আলতা, ক্লিপ। আরে থাক থাক, হয়েছে। আমাকে চুড়ি দেখাও বেশি করে। দাঁড়ান, মাথা থেকে নামে আগে, একটু সাহায্য করেন পারলে। ঈশান মাথা থেকে কাচের বক্সটা নামালো। তার মধ্যে দেখা যাচ্ছে নানান রকমের প্রসাধনী। ঈশান সামান্য ফেরিওয়ালা, এগ্রাম ওগ্রাম ঘুরে ঘুরে সব বিক্রি করে সে। আর তুলি হচ্ছে চেয়ারম্যানের মেয়ে। দুই চার এলাকায় সবাই তার বাবার কথায় উঠে বসে। আয় চুড়িওয়ালা, চুড়িগুলো বের করে দেখাও তো দেখি। এতক্ষণ ধরে শুধু মুখেই বলছো তোমার কাছে নাকি সব আছে। আচ্ছা দেখাচ্ছি, তবে পরে আবার বলবেন না এত সুন্দর চুড়ি দেখে মন হারিয়ে ফেলছেন। উফ, তোমার কথা তো শেষই হয় না, আগে দেখাও। ঈশান কাচের বক্সটা খুঁড়ে একে একে চুড়িগুলি বের করতে লাগলো। লাল, নীল, সবুজ, বেগুনি, সোনালি, রূপালি কত রঙের যে চুড়ি। রোদের আলো পড়ে কাচের চুড়িগুলো ঝিকমিক করছে। এইটা দেখেন, একদম নতুন ডিজাইন, শহর থেকে এনেছি। খারাপ না। আর কি কি আছে? এইটা দেখেন, এইটা পরলে গ্রামের সব মেয়ে হিংসায় জ্বলবে। এই চুড়ি পরে আমি মানুষকে হিংসা করাতে বের হব নাকি? তা না হলে কি, মেয়েরা তো সাজেই অন্য মেয়েদের জ্বালানোর জন্য। কে বলেছে? অভিজ্ঞতা থেকে বলছি। বাহ, তুমি তো দেখি মেয়েদের বিষয়ে অনেক জানো। ফেরিওয়ালার কাজ করি আপা, কত মানুষ দেখি, মানুষ চিনতে শিখেছি। ও আচ্ছা, এই লাল চুড়ির দাম কত? মাত্র 300 টাকা। কি? কি হলো? 300 টাকা? এই চুড়ির দাম 300? জি আপা। তোমার মাথা খারাপ নাকি? না আপা, এখনো ডাক্তার দেখানোর প্রয়োজন হয়নি। 150 টাকা। ইন্নালিল্লাহ। আপা, এত কমে দিলে আমি বাড়ি গিয়ে ভাত খাবো কি? সেটা আমি জানি না। 150? না আপা, অসম্ভব। তাহলে থাক। আরে আপা, আমাদের মতো গরিব মানুষের কাছে এত দাম দর করেন কেন? কেন করব না? বড় বড় দোকানে যান, যা দাম বলে তাই দিয়ে চলে আসেন, আর আমাদের মতো গরিবের উপর এত জুলুম। তো কি, যা চাইবে তাই দিয়ে কিনে নেব নাকি? দাম দর করব না? একটু কম করবেন। আমি তুলি, দাম দর ছাড়া একটা চকলেটও কিনি না। তাই নাকি? অবশ্যই। তাহলে আপনার ভবিষ্যৎ স্বামীকে আল্লাহ বাঁচাক। কেন? বাজারে পাঠালে 1 কেজি আলু কিনতেও 2 ঘন্টা লাগবে। এই, বেশি কথা বলো না। আমি তো সত্যি কথাই বললাম। আচ্ছা, শেষ কথা 200 টাকা। 250। 210? 250। 220? 250। 230? আপা, আপনি কি মাছের বাজারে এসেছেন? তুমি কি চুড়ি বিক্রি করছো নাকি জমি বিক্রি করছো? ঠিক আছে, 240। 235? আপা, আপনি ভয়ঙ্কর মানুষ। জানি। ঠিক আছে, নিয়ে যান। ইয়াস। মনে হচ্ছে যুদ্ধ জিতে গেছেন। অবশ্যই জিতেছি। তুলি হাসতে হাসতে চুড়িগুলো হাতে নিয়ে দেখতে লাগলো। আর ঈশান তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। মেয়েটা যে চেয়ারম্যানের মেয়ে সেটা সে জানে, তবে তার আচরণ অন্য ধনী মেয়েদের মতো নয়। অহংকার আছে, কিন্তু মজাও আছে। ঠিক তখনই দূর থেকে কয়েকজন ছেড়ে এগিয়ে এলো। ও তুলি আপু, কি? চেয়ারম্যান সাহেব আপনাকে বাড়িতে যেতে বলেছে। কেন? শহর থেকে নাকি গুরুত্বপূর্ণ মেহমান এসেছে। মেহমান আসলে আমি কি করব? সেটা আমরা জানি না। আচ্ছা, যাচ্ছি। তুলি চুরির টাকা দিয়ে উঠে দাঁড়ালো, কিন্তু কয়েক কদম গিয়ে আবার ফিরে এলো। আয় চুড়িওয়ালা, জি আপা। তোমার নাম কি? নাম জানি কি করবেন? জানতে ইচ্ছে করছে। ঈশান। আমি তুলি। সেটা পুরো এলাকায় জানে আপা। ও, তাহলে আমি বিখ্যাত? একটু বেশি বিখ্যাত। কেন? চেয়ারম্যানের মেয়ে বলে। আরে রাগই বলে। কি বললে? কিছু না আপা। আমি সব শুনেছি। তাহলে আবার জিজ্ঞেস করলেন কেন? তোমাকে মারার কারণ খুঁজছিলাম।
আল্লাহর রহমতে আজকে বেঁচে গেলাম। তুরি চোখ রাঙিয়ে চলে গেল, আর ঈশান তার চলে যাওয়ার দিকে তাকিয়ে হালকা হাসল। কিন্তু কেউ জানে না এই সাধারণ ফেরিওয়ালার পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। তুরি চলে যাওয়ার পর কিছুক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়ে রইল ঈশান। তারপর ধীরে ধীরে তার কাঁধে কাচের বক্সটা তুলে নিল। এই চুড়ি নেবেন, চুড়ি, সুন্দর সুন্দর চুড়ি, ফিতা, ক্লিপ, কাজল, আলতা। দুপুরের রডটা বেশ চড়া। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঘাম ঝরছে তার। কয়েকটা বাড়িতে কিছু জিনিস বিক্রিও হলো। তারপর ক্লান্ত হয়ে রাস্তার মোড়ের একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ানো। এলাকার বেশ পরিচিত দোকান। গ্রামের খবর থেকে শুরু করে রাজনীতি, ফুটবল, বিয়ে, শাদী, ঝগড়া, বিবাদ সবকিছুর বিচার বসে এখানে। ঈশান বক্সটা নামিয়ে দোকানের একপাশে বসলো। দোকানদার চা বানাতে বানাতে তাকালো। কে ফেরিওয়ালা? তোমাকে 2-4 দিন ধরে দেখছি। নতুন নাকি এই এলাকায়? জি চাচা, নতুন এসেছি। ও আচ্ছা, কোন গ্রামের ছেলে? এই তো চাচা, দূরের একটা এলাকা থেকে এসেছি। বেচাকেনা কেমন হচ্ছে? এই তো চাচা, কোনো রকম চলে যায়। তোমার পরিবারে কে কে আছে? প্রশ্নটা শুনে এক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল ঈশান। তারপর ঠোঁটে একটা ম্লান হাসি ফুটল। গরিবের আবার পরিবার কি চাচা? সবাই থাকতো, অনেক সময় কেউ থাকে না। কথাটা কিন্তু খারাপ বলো নাই বাবা। ঠিকই বলছে, টাকা না থাকলে আপন মানুষও পর হয়ে যায়। তা ঠিক, আজকাল টাকা ছাড়া কেউ কাউকে মানুষই মনে করে না। আরে ভাই, টাকা থাকলে মানুষ চোরকেও সালাম দেয়, টাকা না থাকলে ভালো মানুষকেও কুকুরের মতো তাড়ায়। এই নাও বাবা, 1 কাপ চা খাও। না চাচা, লাগবে না। আরে খাও, টাকা লাগবে না। তাহলে খাই। হুম। চায়ের কাপে হাতে নিয়ে চুপচাপ বসে রইল ঈশান। বাড়ি থেকে তাকে সাধারণ ফেরিওয়ালা মনে হলেও তার চোখ দুটো চারপাশে সবকিছু পর্যবেক্ষণ করছে। কে কি বলছে, কার সাথে কার সম্পর্ক, কার প্রভাব কতটুকু, সবকিছু যেন তার মাথার মধ্যে জমা হচ্ছে। ঠিক তখনই পাশে বসা এক লোক বলল, তোমার বয়স কত হবে? 25-26। বিয়ে করেছো? না। কেন? নিজের পেটই ঠিকমতো চলে না, বিয়ে করে আরেকজনের দায়িত্ব নেব কি দিয়ে? একদম ঠিক কথা। তা মেয়ে দেখলে ভালো লাগে না? লাগে। তাহলে দূর থেকে দেখি, কাছে যাওয়ার সাহস করি না। কেন? গরিব মানুষ চাচা, সুন্দরী মেয়েদের দিকে বেশি তাকালে পরে লাঠি খেতে হয়। কথা কিন্তু সত্যি। আরে সুন্দরী মেয়েরা এখন গরিবের দিকে তাকায় নাকি? তাকায় চাচা। সত্যি? তারপর? তারপর বলে, এই যে ভাই, রাস্তা থেকে সরে দাঁড়ান। তুমি তো বেশ মজার ছেলে। পেটের দুঃখে মানুষ মজা করতে শিখে যায় চাচা। সবাই যখন হাসাহাসি করছে তখন দোকানের সামনে একটা মোটরসাইকেল এসে থামলো। মোটরসাইকেল থেকে নামলো দুজন যুবক। তাদের দেখেই দোকানের কয়েকজনের মুখের হাসি মিলিয়ে গেল। লোক এক আস্তে করে বলল, ওরা আবার এসেছে। চুপ করো, বেশি কথা বলো না। ঈশান বিষয়টা খেয়াল করলো। দুই যুবক দোকানে ঢুকেই রুক্ষ গলায় বলল, কাকা, চেয়ারম্যান সাহেবের জন্য 5,000 টাকা দিতে হবে। 5,000? হ্যাঁ, কিন্তু গত সপ্তাহে তো 3,000 দিলাম। তাহলে কি হয়েছে? ব্যবসা ভালো না বাবা। বেশি কথা বলবি না। দোকানের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। সবাই মাথা নিচু করে বসে রইল, কিন্তু এক কোণে বসে থাকা ঈশান চুপচাপ চায়ে চুমুক দিতে লাগলো। তার চোখে অদ্ভুত এক শান্ত ভাব, যেন এসব তার কাছে নতুন কিছু না। যুবক এক এবার ঈশানের দিকে তাকালো। এই, তুই কে? মানুষ। নাম কি? ঈশান। কি করিস? ফেরি করি। নতুন এসেছিস? হ্যাঁ। বেশি চালাকি করার চেষ্টা করবি না। আমার চেহারা দেখে কি আপনাদের খুব চালাক মনে হচ্ছে? বেশি কথা বলিস কেন? ছোটবেলা থেকে অভ্যাস। সাবধানে থাকবি। আল্লাহ ভরসা। ছেলে দুটো কিছুক্ষণ থেকে দোকানদারের কাছ থেকে টাকা নিয়ে চলে গেল। তারা চলে যেতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেল। আল্লাহ বাঁচাইছে। ওরা কারা চাচা? বেশি কিছু জিজ্ঞাসা করো না বাবা, এই এলাকায় কিছু কথা কম জানাই ভালো। ঈশান চুপ করে গেল, কিন্তু তার চোখে ক্ষণিকের জন্য অন্যরকম এক ঝলক দেখা গেল। একজন সাধারণ ফেরিওয়ালার চোখে এমন দৃষ্টি থাকার কথা নয়। মনে মনে সে বলল, বুঝতে পারছি,
ধীরে ধীরে এসব বের হবে, কে কার হয়ে কাজ করে, কার ছত্রছায়া এসব চলছে, সব হিসাব একদিন বের করব। তারপর আবার আগের মতো সরল মুখ করে চায়ের কাপ হাতে তুলে নিল। আর দোকানের সবাই ভাবলো ছেলেটা শুধু একটা গরিব ফেরিওয়ালা, কিন্তু তারা জানে না এই সাধারণ ফেরিওয়ালার আগমনে খুব শিগগিরই পুরো এলাকার বহু বছরের গোপন অন্ধকার কেঁপে উঠবে। চায়ের দোকান থেকে বের হয়ে নিজের কাজ করতে লাগলো ঈশান। আর অন্যদিকে তুলি ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটছে, মাথার মধ্যে ঘুরছে ফেরিওয়ালার কথাগুলো। ছেলেটা অদ্ভুত, গরিব হলেও কথাবার্তায় ভয় নিয়ে সংকোচ নেই। তুলি অজান্তেই তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। আহাম্মক একটা। নিজের মনেই কথাটা বলে আবার হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর চেয়ারম্যান বাড়ির বিশাল গেটের সামনে এসে পৌঁছালো। দারোয়ান গেট খুলে দিল। আপা, চেয়ারম্যান সাহেব অনেকক্ষণ ধরে খোঁজ করছেন। কেন? শহর থেকে মেহমান এসেছে। জানি। বাড়ির ভেতরে ঢুকতেই দেখতে পেল ড্রয়িং রুমে কয়েকজন অপরিচিত লোক বসে আছে। সবাই দামি পোশাক পরা, কারো হাতে মোটা সোনার আংটি, কারো গলায় সোনার চেন, কারো হাতে দামি ঘড়ি। বাইরে থেকে দেখলে ভদ্রলোকই মনে হবে, কিন্তু তাদের চেহারায় এমন কিছু ছিল যা তুলির ভালো লাগলো না। কেমন যেন রুক্ষ, কেমন যেন ভয়ঙ্কর। যেন হাসছে ঠিকই, কিন্তু সেই হাসির মধ্যে আন্তরিকতা নেই। তুলির বাবা সোফায় বসে গল্প করছিলেন, তাকে দেখেই ডাক দিলেন। ওই যে তুলি, এদিকে আয়। জি বাবা। ওরা আমার ব্যবসায়িক বন্ধু, শহর থেকে এসেছে। ও, সালাম কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম মা, বেঁচে থাকো। কিন্তু সালাম দেওয়ার সময় তুলির বুকের ভেতর কেমন যেন অস্বস্তি হলো, কারণ লোকগুলোর দৃষ্টি তার একদম ভালো লাগলো না। তারা কথা বলছে বাবার সাথে, কিন্তু মাঝে মধ্যে তাদের চোখ চলে যাচ্ছে তার দিকে। আর তার সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা তুলিকে অস্বস্তিতে ফেলল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লোক এক হেসে বলল, চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ে তো বড় হয়ে গেছে। হ্যাঁ, সময় কত দ্রুত চলে যায়। দেখতে তো একদম শহরের মেয়েদের মতো, মাশাআল্লাহ। কথাগুলো স্বাভাবিক হলেও তাদের চোখের ভাষা তুলির কাছে স্বাভাবিক লাগলো না। তুলির মনে হলো তারা তাকে মানুষ হিসেবে নয়, অন্য কিছু হিসেবে দেখছে। তার ভেতর কেবল যেন বিরক্তি জমতে লাগলো। লোক একা আবার বলল, কি করো মা? পড়াশোনা করি। খুব ভালো, বয়স কত? প্রশ্নটা শুনে তুলির ভ্রু কুঁচকে গেল। তার ভালো লাগলো না, তবুও ভদ্রতার খাতিরে উত্তর দিল, 21। লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসলো। সেই হাসিটাও তুলির পছন্দ হলো না। চেয়ারম্যান হয়তো বিষয়টা খেয়ালই করলেন না, তিনি নিজের মতো গল্পে ব্যস্ত। লোক দুই বলল, চেয়ারম্যান সাহেব, মেয়ে তো একদম রাজকন্যা, এখনই বিয়ের চিন্তা করা উচিত। ভালো পাত্র পাওয়া গেলে দেরি করা ঠিক না। তুলি এবার বিরক্ত হয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারছে কতগুলো শুধু সাধারণ আলাপ নয়, তাদের আচরণে কেমন যেন অন্য ইঙ্গিত আছে। বাবা, আমি রুমে যাচ্ছি। আচ্ছা যাও। জি। তুলি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না, দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের রুমে চলে গেল। রুমের দরজা বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেল। উফ! জানালার পাশে গিয়ে দাঁড়ালো সে। তার মনটা অদ্ভুত অস্বস্তিতে ভরে গেছে। সে বহু মানুষ দেখেছে, কে কেমন সেটা মোটামুটি বুঝতে পারে। আর আজ যাদের দেখলো তাদের একদম ভালো লাগেনি। তাদের চোখ, তাদের হাসি, তাদের কথা, সব কিছুতেই কেমন যেন কৃত্রিমতা। তুলি বিছানায় বসে পড়লো, ঠিক তখন তার বান্ধবী মিতুর ফোন এলো। হ্যালো। কই তুই? বাসায়। কি করছিস? কিছু না। কণ্ঠ শুনে মনে হচ্ছে কারোর সাথে ঝগড়া করে এসেছিস। না। তাহলে? বাসায় কিছু লোক এসেছে। আত্মীয়? বাবা তাই বলেছে। তাহলে সমস্যা কি? জানি না। মানে? লোকগুলোকে আমার একদম ভালো লাগছে না। কেন? বুঝাতে পারবো না। তোর সন্দেহ বেশি। না রে। তাহলে? কেমন যেন লাগছে। আচ্ছা, বেশি চিন্তা করিস না। ফোন রেখে দিল তুলি, কিন্তু তার মন শান্ত হলো না। অন্যদিকে নিচের ড্রয়িং রুমে চেয়ারম্যান ও তার অতিথিদের আড্ডা চলছে। এক সময় চেয়ারম্যান অন্য কাজে বাইরে বের হয়ে গেলেন।
তিনি বের হতেই লোকগুলোর মুখের ভাব বদলে গেল। লোক এক নিচু গলায় বলল, মেয়েটা সত্যিই সুন্দর। চেয়ারম্যানের সবচেয়ে দুর্বল জায়গা, তাই তো কাজে লাগবে। সব কিছু ঠিকঠাক হলে চেয়ারম্যান সাহেব নিজেই আমাদের হাতে সব তুলে দেবে। শুধু একটু সময়ের অপেক্ষা। তারা আবার স্বাভাবিক মুখ করে বসে পড়ল, যেন কিছুই হয়নি। কিন্তু তারা জানে না এই এলাকার বাতাস বদলাতে শুরু করেছে, আর তাদের সব গোপন হিসাবের মাঝখানে নীরবে ঢুকে পড়েছে একজন মানুষ, একজন সাধারণ ফেরিওয়ালা সেজে ঘুরে বেড়ানো যুবক, যে দূর থেকে সবকিছু দেখছে, সবকিছু মনে রাখছে আর সঠিক সময়ের অপেক্ষা করছে। ঈশান তখন গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে, তার মুখে সেই পরিচিত সরল হাসি, কিন্তু চোখে তীক্ষ্ণ সতর্কতা। কারণ তার তদন্তের জাল ধীরে ধীরে এমন কিছু মানুষের দিকে এগোচ্ছে যাদের নাম শুনে অনেক বড় বড় মানুষও ভয় পায়। বিকেলের সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটছে ঈশান, মাথায় কাচের বক্স, মুখে সেই চিরচেনা সরল ভাব। দেখলে মনে হবে সাধারণ এক ফেরিওয়ালা, কিন্তু তার চোখ দুটো চারপাশের প্রতিটা জিনিস গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এই চুড়ি নেবেন চুড়ি, সুন্দর সুন্দর চুড়ি। হাঁটতে হাঁটতে গ্রামের একেবারে শেষ প্রান্তে চলে এলো সে। এদিকটায় মানুষজন কম, চারপাশে ঝোপঝাড়, কিন্তু পুরনো ভাঙাচোরা ঘর। হঠাৎ তার কানে কিছু আওয়াজ ভেসে এলো, কেউ যেন জোরে জোরে কথা বলছে, আবার কেউ হাসছে। কথাগুলো স্বাভাবিক মনে হলো না। ঈশান থেমে গেল, ধীরে ধীরে শব্দের উৎসের দিকে এগোলো। একটা পুরনো টিনের ঘর, দেখলেই বোঝা যায় বহুদিনের পুরনো। জানালার বেশিরভাগ অংশ ভাঙা, টিনে মরিচা ধরে গেছে। ঈশান চারপাশে একবার তাকালো, কেউ নেই। তারপর ধীরে ধীরে ঘরের এক পাশে গিয়ে দাঁড়ালো। টিনের দেয়ালে ছোট্ট একটা ফুটো, সেখান দিয়ে ভেতরে তাকালো সে, আর তাকিয়েই তার চোখ শুরু হয়ে গেল। ভেতরে 5-6 জন লোক বসে আছে মেঝেতে গোল হয়ে, কারো হাতে সিগারেটের মতো কিছু, কারো সামনে ছোট ছোট প্যাকেট, কারো চোখ লাল। একজন বলছে, আর একটা দে। ধীরে খা, আজকে মজা লাগতেছে। কালকে নতুন মাল আসবে শহর থেকে। হ্যাঁ, বস বলেছে এবার বর চালান। ঈশানের মুখের হাসি মিলিয়ে গেল। সে সবকিছু মনোযোগ দিয়ে দেখতে লাগলো। একজনের সামনে সাদা ট্যাবলেট, আরেকজনের হাতে ছোট প্যাকেট। কেউ নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে, কেউ অদ্ভুতভাবে হাসছে। ঈশান মনে মনে বলল, বুঝলাম। কিন্তু সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না, কোনো আবেগ প্রকাশ করলো না, কোনো বীরত্ব দেখানোর চেষ্টা করলো না। চুপচাপ সরে গেল, কারণ সে জানে একজন অফিসার কখন কোথায় কি করতে হয়, আর কখন শুধু তথ্য সংগ্রহ করে সরে যেতে হয় সেটাও জানতে হয়। প্রায় 1/2 কিলোমিটার দূরে চলে এলো সে, একটা বড় গাছের নিচে দাঁড়ানো। চারপাশে কেউ নেই। নিশ্চিত হয়ে পকেট থেকে মোবাইল বের করলো। এই ফোনটাই তার আসল পরিচয়ের সবচেয়ে বড় প্রমাণ, কারণ গ্রামের কেউ কখনো তাকে ফোন ব্যবহার করতে দেখেনি। সবাই ভাবে গরিব ফেরিওয়ালার আবার স্মার্টফোন কিসের। ঈশান দ্রুত একটা নাম্বারে এনক্রিপ্টেড মেসেজ পাঠালো। মেসেজ, লোকেশন পাঠানো হলো, অবৈধ মাদক সেবন ও মজুতের সন্দেহ নিশ্চিত। টিম পাঠাও, কাউকে বের হতে দেওয়া যাবে না। তারপর লোকেশন শেয়ার করলো। ওপাশ থেকে কয়েক সেকেন্ড পর রিপ্লাই এলো, ওকে স্যার। ঈশান ফোনটা আবার পকেটে ঢুকিয়ে ফেললো, মুখে আবার সেই সরল হাসি, যেন কিছুই হয়নি। অন্যদিকে কয়েক ঘন্টা পর সন্ধ্যা নেমেছে। পুরনো টিনের ঘরের ভেতরে তখনও চলছে আড্ডা। আর একটা ধরাই। আজকে তো জমে গেছে। বস খুশি হবে। কেউ নড়বে না, হাত উপরে। পুলিশ পুলিশ, পালা, পিছনে দরজা। কিন্তু ততক্ষণে চারদিক ঘিরে ফেলা হয়েছে, কেউ পালাতে পারলো না। কয়েক মিনিটের মধ্যেই সবাই ধরা পড়ল। আর সেই সময় গ্রামের অন্য প্রান্তে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল ঈশান। দোকানদার অবাক হয়ে বলল, শুনছেন? কি চাচা? পুলিশ নাকি পুরনো টিনের ঘরে অভিযান চালাইছে। তাই নাকি? হ্যাঁ। অনেকদিন ধরা পড়ছে, শুনলাম নেশার আসর বস্ত। কে খবর দিল কে জানি? আল্লাহ ভালো জানে। ঈশান চায়ের কাপে চুমুক দিল। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু কেউ সেটা খেয়াল করল না। সে মনে মনে বলল, এটা শুধু শুরু। এই গ্রামের অন্ধকার অনেক গভীর। একটা ঘর বাংলে হবে না, পুরো শিকড় খুঁজে বের করতে হবে। রাতের আকাশে তখন চাঁদ উঠতে শুরু করেছে, আর সেই চাঁদের আলোয় গ্রামের মানুষ জানতেও পারছে না তাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে এমন একজন মানুষ, যে একে একে সব মুখোশ খুলে দিতে এসেছে। রাত অনেকটা নেমে এসেছে। চেয়ারম্যান বাড়ি চারপাশে রঙিন বাতি জ্বলছে। নিস্তলার ড্রয়িং রুম থেকে এখনো হাসাহাসি আর গল্প করার শব্দ ভেসে আসছে।
শহর থেকে আসা অতিথিরা এখনো বসে আছে। কেউ ব্যবসার কথা বলছে, কেউ রাজনীতির কথা, কেউ আবার জোরে জোরে হেসে উঠছে। কিন্তু বাড়ির দোতলার এক কোণের রুমে বসে আছে তুলি। সামনে বই করা, টেবিল ল্যাম্পের আলোয় পড়ার চেষ্টা করছে, কিন্তু বারবার মনোযোগ নষ্ট হচ্ছে। বইয়ের দিকে তাকালেও মাথার মধ্যে ঘুরছে বিকেলের ঘটনাগুলো, লোকগুলোর মুখ, তাদের হাসি, আর সবচেয়ে বেশি তাদের সেই অদ্ভুত দৃষ্টি। তুলি বিরক্ত হয়ে বই বন্ধ করে দিল। দূর, কে? আমি। আসো মা। কি রে, এখনো পড়ছিস? হুম। চল নিচে, তোর বাবা তোকে খেতে ডাকছে। মা, আমি নিচে যেতে পারবো না। কেন? তুমি জানো কেন? আবার শুরু করলি? মা, আমি সত্যি বলছি, আমি ওই লোকগুলোর সামনে গিয়ে বসতে পারবো না। আরে বাবা, ওনারা তো আমাদের মেহমান। মেহমান হোক আর যাই হোক, আমার ওনাদের সামনে যেতে অস্বস্তি হয়। অস্বস্তি কেন হবে? কারণ ওনাদের দৃষ্টি আমার ভালো লাগে না। কি সব বলছিস? আমি সত্যি বলছি মা, তুমি খেয়াল করোনি? না তো। আমি খেয়াল করেছি, ওনারা যখন কথা বলছিলেন তখন বারবার আমার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যে আমার খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল আমি সেখানে দাঁড়িয়ে নেই, আমাকে যেন বিচার করা হচ্ছে। তুই হয়তো ভুল বুঝেছিস। না মা, আমি ছোট বাচ্চা না, মানুষের চোখের ভাষা আমি বুঝতে শিখেছি। তুলির কণ্ঠে বিরক্তি স্পষ্ট। মা বিছানার পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। দেখ মা, সবসময় মানুষকে সন্দেহ করতে নেই। তোর বাবা এত বছর ধরে ব্যবসা করছে, মানুষ চেনে। বাবা মানুষ চেনে, আমি সেটা মানি, কিন্তু বাবা সবাইকে বিশ্বাসও করে ফেলে, এইটাই সমস্যা। কি বলতে চাইছিস? বলতে চাইছি, বাবা যাদের বন্ধু ভাবে তারা সবাই হয়তো বাবার বন্ধু না। কথাটা শুনে মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তুলি জানালার দিকে তাকিয়ে বলল, মা, তুমি বাবাকে বলতে পারো না এই ধরনের লোক যেন বাড়িতে না নিয়ে আসে? কেমন ধরনের লোক? যারা কথা বলার সময়ও সম্মান রাখতে জানে না, যারা একজন মেয়ের দিকে তাকানোর সময় চোখ নামিয়ে রাখতে পারে না, যাদের সামনে দাঁড়ালে নিজেরই অস্বস্তি লাগে। তুই খুব বেশি ভাবছিস। আমি বেশি ভাবছি না, আমি শুধু যা দেখেছি তাই বলছি। দেখ, তোর বাবা চেয়ারম্যান মানুষ, ব্যবসাও করে, কত রকম মানুষের সাথে মিশতে হয়। সবাই তো আর একরকম হবে না। মিশুক, আমি তো বলছি না ব্যবসা বন্ধ করে দিতে, কিন্তু সবাইকে বাড়িতে আনতে হবে কেন? এ বাড়ি কি অফিস নাকি? তুই একদম ছোটবেলার মতোই আছিস, যা মনে হয় সরাসরি বলে দিস। মিথ্যা বলতে পারি না। সেটা ভালো, কিন্তু সব কথা সবসময় বলা যায় না। কেন যায় না? কারণ পৃথিবীটা বইয়ের মতো সহজ না। মা, হুম। যদি কোনোদিন মনে হয় কেউ ভালো না, তখন কি তার থেকে দূরে থাকা উচিত না? উচিত। তাহলে আমি দূরে আছি, ওনাদের সামনে যেতে চাই না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই না গেলে তোর বাবা রাগ করবে। রাগ করুক। পাগলি একটা। আমি নিচে গিয়ে খেতে পারবো না, খাবার এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে, আমি তোর বাবাকে বলবো, কিন্তু উনি যদি নিজে রাখতে আসেন? তখন দেখা যাবে। মা উঠে দাঁড়ালেন, দরজার দিকে যেতে যেতে আবার ফিরে তাকালেন। তুলি, হুম। কোনো সমস্যা হলে আমাকে আগে বলবি, মনে কিছু চেপে রাখবি না। আচ্ছা মা। মা বেরিয়ে গেলেন, দরজা বন্ধ হয়ে গেল, রুম আবার নীরব হয়ে গেল। তুলি ধীরে ধীরে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। নিচের উঠানে কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে, অতিথিদের হাসির শব্দ এখনো ভেসে আসছে, কিন্তু তার মনটা কেমন অস্থির। কেন যেন মনে হচ্ছে এই লোকগুলোর আসার পেছনে শুধু ব্যবসার কথা নেই, আরও কিছু আছে যা সে এখনো বুঝতে পারছে না। অন্যদিকে ঠিক সেই সময় গ্রামের অন্য প্রান্তে নিজের ছোট্ট ভাড়া করা ঘরে বসে আছে ঈশা। সামনে ল্যাপটপ খোলা, মুখে আসে সরল ফেরিওয়ালার হাসি নেই, চোখে তীক্ষ্ণ মনোযোগ। স্ক্রিনে একের পর এক তথ্য ভেসে উঠছে। ধরা পড়া মাদক সেবীদের নাম, তাদের যোগাযোগ, কাদের সাথে ওঠা বসা, কারা তাদের নিয়ন্ত্রণ করে। ঈশান ধীরে ধীরে ফাইলগুলো দেখতে দেখতে থেমে গেল। একটা নাম দেখে তার ভ্রু কুঁচকে উঠল। তাহলে খেলে এত দূর পর্যন্ত গেছে। সে চেয়ারে হেলান দিল, তার চোখে তখন এমন এক দৃষ্টি যা বলে দিচ্ছে তদন্ত এখনই শুরু হয়েছে, আর খুব শিগগিরই এমন কিছু সত্য সামনে আসবে যাই পুরো এলাকার ক্ষমতাবান মানুষদের ভিত কাঁপিয়ে দেবে।
তুলির রুম থেকে বের হয়ে ধীরে ধীরে নিচে নামলেন তার মা। সিঁড়ি বেয়ে ডাইনিং রুমের দিকে যেতেই দেখলেন টেবিলে সাজানো বিভিন্ন রকম খাবার, পোলাও, রোস্ট, কাবাব, মাছ, সালাদ। শহর থেকে আসা অতিথিদের আপ্যায়নে কোনো কমতি রাখেননি চেয়ারম্যান সাহেব। ডাইনিং টেবিলের একপাশে বসে আছেন তুলির বাবা, আর তার সামনেই সেই অতিথিরা সবাই গল্প করতে করতে খাওয়ার অপেক্ষা করছে। ঠিক তখনই চেয়ারম্যান সাহেব স্ত্রীকে দেখে বললেন, কি ব্যাপার, তুলি কোথায়? তুলি আসবে না? কেন? ওর একটু শরীর খারাপ লাগছে। সে কি বেশি খারাপ নাকি? না না, তেমন কিছু না, মাথা ধরেছে একটু। তুমি চিন্তা করো না। ডাক্তার লাগবে? আরে না, ও বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। নিশ্চিত? হুম। আচ্ছা। মেয়ের ব্যাপারে তিনি বরাবরই একটু বেশি চিন্তিত, কারণ তুলি তার একমাত্র মেয়ে, অনেক আদরের, অনেক স্বপ্নের। আমি খাবার উপরে দিয়ে আসি, তোমরা খাওয়া শুরু করো। আচ্ছা। তুলির মা খাবার নিয়ে উপরে চলে গেলেন, আর নিচে আবার আড্ডা শুরু হলো। লোক এক হাসতে হাসতে বলল, চেয়ারম্যান সাহেব, মেয়েদের আবার শরীর খারাপের অজুহাত অনেক। ঠিক বলেছেন, হয়তো বন্ধুদের সাথে ফোনে গল্প করবে। আরে না, আমার মেয়ে একটু অন্যরকম, অযথা মিথ্যা বলে না। যদি বলে শরীর খারাপ, তাহলে কিছুটা হলেও হয়েছে। ভালো, এখনকার দিনে এমন মেয়ে কম দেখা যায়। সত্যি বলতে কি, আপনার মেয়ে খুব ভদ্র। আলহামদুলিল্লাহ। কথাগুলো শুনে চেয়ারম্যান সাহেব খুশি হলেন, কিন্তু তিনি খেয়াল করলেন না কয়েকজনের চোখে তখনও অদ্ভুত একটা ঝিরিক, যেন তারা অন্য কিছু ভাবছে, কিছু হিসাব করছে। লোক 2 গ্লাসে পানি খেতে খেতে বলল, আপনার তো ব্যবসাও ভালো চলছে শুনলাম। আল্লাহর রহমত। নতুন প্রজেক্টের কি খবর? কাজে এগোচ্ছে, আর কিছু জমির ব্যাপারও চলছে। খুব ভালো, আমরা থাকলে আপনাকে চিন্তা করতে হবে না। চেয়ারম্যান সাহেব মাথা নেড়ে হাসলেন। তার কাছে এরা বহু বছরের পরিচিত ব্যবসায়িক অংশীদার, বন্ধু। মানুষ কখন বন্ধুর মুখোশ পরে শত্রু হয়ে যায় সেটা সবসময় বোঝা যায় না। অন্যদিকে দোতলায় নিজের রুমে বসে আছে তুলি। মা বাবার এনে সামনে রাখলেন। খেয়ে নিস। তুমি খাবে না? পরে খাবো, তুই আগে খা। বাবা কি বলল? চিন্তা করেছে। আমি বলেছি তোর মাথা ধরেছে। হুম। দেখ, তোর বাবা খারাপ কিছু ভাবেনি, তুই বেশি চিন্তা করিস না। আমি চেষ্টা করছি মা, কিন্তু কেন জানি না লোকগুলোকে বিশ্বাস করতে পারছি না। সবসময় মনের সন্দেহ ঠিকও হয় না। জানি, তবুও ভালো লাগছে না। মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর নিচে চলে গেলেন। তুলি একা বসে রইল। বাইরে জানালা দিয়ে চাঁদের আলো আসছে, আর তার ভেতরে অজানা এক অস্বস্তি কাজ করছে। ঠিক সেই সময় গ্রামের অন্য প্রান্তে এক ছোট্ট ভাড়া করা ঘর। বাইরে থেকে দেখলে সাধারণ একটা থাকার জায়গা, কিন্তু ভেতরে টেবিলের উপরে ল্যাপটপ খোলা, দেয়ালে ঝুলছে এলাকার একটা বড় ম্যাপ, লাল নীল কালো রঙের কয়েকটা চিহ্ন দেওয়া, কিছু জায়গায় গোল দাগ, কিছু জায়গায় নোট লেখা। ঈশান চেয়ার টেনে বসে আছে, তার সামনে একের পর এক ফাইল। কখনো মোবাইল দেখছে, কখনো ল্যাপটপ, কখনো নোট লিখছে। দিনের বেলায় সে ফেরিওয়ালা, রাত হলে অন্য মানুষ তার চোখে। তখন তার আর সরলতা থাকে না, থাকে দায়িত্ব, থাকে সতর্কতা। মোবাইলে নতুন একটা রিপোর্ট এলো, ধরা পড়ে লোকদের জিজ্ঞাসাবাদের প্রাথমিক তথ্য। ঈশান মনোযোগ দিয়ে পড়তে লাগলো। কিছুক্ষণ পর তার চোখ স্থির হয়ে গেল একটা লাইনে। সে ধীরে ধীরে চেয়ারে হেলান দিল। তাহলে সংযোগ এখানেও? সে টেবিলে আঙুল ঠুকতে লাগলো। একটা বিষয় এখন পরিষ্কার, মাদক ব্যবসাটা ছোটখাটো নয়, পেছনে বড় কেউ আছে, খুব বড় কেউ। আর সেই মানুষটা নিজে সামনে আসে না, সবসময় অন্যদের ব্যবহার করে। ঈশান ফাইল বন্ধ করলো, তারপর মোবাইল তুলে একটা নাম্বারে কল দিল। ওপাশের সঙ্গে সঙ্গে রিসিভ হলো। জি স্যার। নজরদারি চালিয়ে যাও, কেউ যেন বুঝতে না পারে। জি স্যার। আর আজ যে নামগুলো পেয়েছি সেগুলোর ব্যাকগ্রাউন্ড বের করো। ঠিক আছে স্যার। কাল সকালের মধ্যে রিপোর্ট চাই। ইয়েস স্যার। কল কেটে গেল। ঈশান উঠে জানালার কাছে গেল। দূরে গ্রামের কয়েকটা বাড়ির আলো জ্বলছে, শান্ত, নিরীহ, সাধারণ। কিন্তু সে জানে এই শান্তির আড়ালে অনেক অন্ধকার লুকিয়ে আছে, অনেক মানুষের কান্না, অনেক অপরাধ, অনেক গোপন সত্য। আর সেই সত্য বের করতেই সে এখানে এসেছে। তার ঠোঁটে হালকা হাসি ফুটল। ঈশান মনে মনে বলল, যত গভীরে লুকাও, একদিন না একদিন সামনে আসতেই হবে।
রাত আরও গভীর হতে লাগলো। একদিকে চেয়ারম্যানের বাড়িতে চলছে অতিথি আপ্যায়ন, অন্যদিকে তুলি ঘুমানোর চেষ্টা করছে। আর ঠিক সেই সময় অন্ধকারের বিরুদ্ধে নিজের নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছে এক ছদ্মবেশী অফিসার, যার পরিচয় এখনো কারো জানা নেই। রাত কেটে নতুন সকালের গ্রামের আকাশে তখনও হালকা কুয়াশার ছাপ, পাখির ডাক, গাছের পাতায় শিশির, চারপাশে এক শান্ত পরিবেশ। কিন্তু মানুষের জীবনে শান্তি সবসময় একরকম থাকে না। কারো দিনের শুরু হয় স্বপ্ন দিয়ে, কারো শুরু হয় দায়িত্ব নিয়ে, আর কারো শুরু হয় যুদ্ধ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে পড়ার টেবিলে বসেছিল তুলি। কিছুক্ষণ পড়াশোনা করে নিচে নাস্তা খেতে গেল। চেয়ারম্যান সাহেব তখন খবরের কাগজ পড়ছেন। তাড়াতাড়ি খেয়ে নে, ভার্সিটির সময় হয়ে যাচ্ছে। হুম। আজকে ক্লাস শেষ কয়টা? 3টা। ফিরতে দেরি হবে? না। সাবধানে যাস। আচ্ছা। নাস্তা শেষ করে ব্যাগ কাঁধে নিল তুলি। গেটের বাইরে তখন মিতু দাঁড়িয়ে আছে। এই যে ম্যাডাম। কি? আজকে দেখি মেজাজ ভালো। কেন? আজকে ধমক দিসনি কাউকে? সুযোগ পাইনি। দুজন হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলো। তাদের গ্রাম থেকে কয়েক গ্রাম পরে ভার্সিটি। প্রতিদিন বাসে করেই যাওয়া আসা করে। রাস্তার দুই পাশে ধান ক্ষেত, মাঝে মাঝে দোকান, কিছু মানুষ কাজে যাচ্ছে। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছু দূরে যেতে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলের দিকে চোখ পড়ল। 4-5 জন হবে, মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের চেহারা দেখে বোঝা যায় কাজকর্মের চেয়ে আড্ডাতেই বেশি সময় কাটায় তাদের। তুলি ও মিতুকে দেখেই তারা নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করলো। এই দেখো, চেয়ারম্যানের রাজকন্যা আসতেছে। আজকে তো আরো সুন্দর লাগতেছে। এক কাপ চা খাবে না ভা? চা না কফি? চল, ওদের সাথে কথা বলিস না। কিন্তু তুলি থেমে গেল। তার স্বভাবই এমন, অন্যায় দেখলে চুপ করে থাকতে পারে না। এই, জি আপা। বেশি বাড়াবাড়ি করিস না। আমরা আবার কি করলাম? রাস্তার মধ্যে দাঁড়িয়ে বাজে কথা বলছিস কেন? আরে আপা, আমরা তো প্রশংসা করছিলাম। এইসব প্রশংসা নিজের কাছে রাখ। আশেপাশের কয়েকজন লোক তাকাতে শুরু করেছে, কিন্তু ছেলে মেয়েগুলোর মধ্যে কোনো ভয় নেই, বরং তারা মজা পাচ্ছে। রাগ করলে আপনাকে আরো সুন্দর লাগে। জানের ভয় নাই? জানিস আমি কে? তুলির কণ্ঠ কঠিন হয়ে উঠল। সে এমনভাবে বলল যে সাধারণত গ্রামের ছেলেরা ভয় পেয়ে যায়, কিন্তু আজকে হলো উল্টো। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। জানি। তাহলে? তাই কি? তোর বাপ চেয়ারম্যান, কোনো অফিসার না। চেয়ারম্যান হইলেই কি মানুষ আকাশে উড়া আইনে কি শুধু চেয়ারম্যানের জন্য? কথাগুলো শুনে তুলি অবাক হয়ে গেল, কারণ এই এলাকায় সাধারণত কেউ তার সামনে এভাবে কথা বলে না। মিতু নিচু গলায় বলল, তুলি, চল এখান থেকে। না, দেখ, সম্মান করে কথা বল, না হলে সমস্যা হবে। সমস্যা? হ্যাঁ। আমরা কোনো অন্যায় করিনি। রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, কথা বলছি, তুই এসে ঝগড়া শুরু করছিস। বাজে মন্তব্য করিস কেন? বাজে মন্তব্য? আপা, আপনার সুন্দর বলাও আবার অপরাধ? তুলি রাগে ফুঁসতে লাগলো, কিন্তু সে বুঝতে পারছে এরা ইচ্ছে করেই তাকে উত্তেজিত করছে। চল না প্লিজ, ভার্সিটির সময় হয়ে যাবে। এই চুড়ি নেবেন? চুড়ি, সুন্দর সুন্দর চুড়ি। মাথায় কাচের বাক্স নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে ঈশান। দূর থেকেই পুরো পরিস্থিতি তার চোখে পড়ল। সে ধীরে ধীরে এগিয়ে এলো। ছেলে এক তাকে দেখে বলল, এই চুড়িওয়ালা। জি ভাই। তোর কাছে ছেলেদের জন্য চুড়ি আছে? আছে ভাই। সত্যি? হ্যাঁ, যারা অন্যের কথায় নাচে তাদের জন্য বিশেষ চুড়ি আছে। মুহূর্তে আশেপাশে কয়েকজন লোক হেসে ফেলল। ছেলে একের মুখ শক্ত হয়ে গেল। কি বললি? কিছু না ভাই, আমি তো ব্যবসার কথা বললাম। তুই অবাক হয়ে তাকিয়ে রইল। এই ফেরিওয়ালা একটা সব সময় এমন কথা বলে কেন? ছেলে একেবারে বিরক্ত হয়ে বলল, বেশি কথা বলবি না, নিজে কাজ কর। জি ভাই, আমি তো চুরি বিক্রি করতেই আসছি। বলেই সে হাঁটতে শুরু করলো, কিন্তু যাওয়ার আগে একবার খুব সূক্ষ্মভাবে ছেলেগুলোর মুখের দিকে তাকালো। এমনভাবে তাকালো যেন তাদের চেহারা মনের মধ্যেই তুলে রাখছে। একজন সাধারণ ফেরিওয়ালা হয়তো এটা করতো না, কিন্তু ঈশান করল, কারণ তার অভ্যাস মানুষকে মনে রাখা, মুখ চিনে রাখা, তথ্য জমা করা। তুলি বিরক্ত মুখে বলল, চল মিতু। হ্যাঁ। দুজন বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলো, কিন্তু তুলির মাথার মধ্যে তখন দুইটা বিষয় ঘুরছে। প্রথমত সকালের ওই ছেলেগুলোর আচরণ, দ্বিতীয়ত এই রহস্যময় চুরিওয়ালা।
যে কখনো ভয় পায় না, কাউকে পাত্তা দেয় না, আর সবসময় এমনভাবে কথা বলে যেন তারা হারানোর কিছুই নেই। অন্যদিকে রাস্তার মোড় পার হয়ে ঈশান মোবাইল বের করলো, স্ক্রিনে কয়েকটা ছবি তুললো, তারপর ধীরে ধীরে ফিস ফিস করে বলল, দেখি তোদের পেছনে কে আছে। তার চোখে তখন আর ফেরিওয়ালার সরলতা নেই, বরং ছিল একজন তদন্তকারীর সতর্ক দৃষ্টি। আর খুব শিগগিরই সে জানতে চলেছে আজ সকালে তুরির সাথে ঝামেলা করা ছেলেগুলো আসলে কার ছাত্র ছায়ায় চলছে। ভার্সিটিতে যাওয়ার পরেও সকালে দেখা ঘটনাটা বারবার মাথায় ঘুরছিল তুরির। ওই ছেলেগুলো আগে কখনো তার সামনে এমনভাবে কথা বলার সাহস করেনি। মিতু বিষয়টা নিয়ে চিন্তিত ছিল। অন্যদিকে ঈশান নিজের কাজের ফাঁকেই একটা নিরিবিলি জায়গায় গিয়ে মোবাইল বের করলো। সকালে ছেলেগুলোর মোবাইলে ছবি সে গোপনে তুলে রেখেছিল। ছবিগুলো একটা নির্দিষ্ট নম্বরে পাঠিয়ে দিল, সাথে ছোট্ট একটা মেসেজ। এদের গতিবিধি খতিয়ে দেখো, কার সাথে উঠা বসা করে জানতে হবে। জি স্যার। তারপর আবার আগের মতোই কাঁধে বক্স তুলে ফেরিওয়ালার বেশে নিজের কাজ করতে লাগলো সে। কিন্তু তার তদন্ত থেমে নেই, প্রতিটা সূত্রকে সে জোড়া লাগানোর চেষ্টা করছে। দিন কেটে সন্ধ্যা হলো, সন্ধ্যা কেটে রাত, আর গভীর রাতের দিকে পুলিশের একটি টিম গোপনে অভিযান চালালো। সকালের সেই ছেলেগুলোকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হলো। কেউ চায়ের দোকানে ছিল, কেউ বাজারে, কেউ আবার বন্ধুর বাড়িতে। তাদের থানায় নিয়ে আসা হলো জিজ্ঞাসাবাদের জন্য। রাত তখন প্রায় 12টা। থানার ভেতরে ব্যস্ততা কমে এসেছে। অফিস কক্ষের আলো জ্বলছে, একটার পর একটা রিপোর্ট টেবিলে জমা হচ্ছে। ঠিক তখন থানার ভেতরের পেছনের গেট দিয়ে ভেতরে ঢুকলো একজন। সাধারণ শার্ট, সাধারণ প্যান্ট, মুখে কোনো বিশেষ ভাব নেই। কিন্তু থানার ভেতরে ঢুকতেই কয়েকজন অফিসার সম্মানের সাথে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সালাম স্যার। ঈশান মাথা নেড়ে সালামের উত্তর দিল। এখানে আর সে ফেরিওয়ালা নয়, এখানে সে দায়িত্বপ্রাপ্ত আইপিএস অফিসার, যার অধীনে এই পুরো অপারেশন চলছে। ঈশান ধীরে ধীরে জিজ্ঞাসাবাদ কক্ষের সামনে এসে দাঁড়ালো। ভেতরে আটক ছেলেগুলো বসে আছে। সকালের সেই দাপট এখন অনেকটাই কমে গেছে, কারণ একজন অফিসার ফাইল এগিয়ে দিল। স্যার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেমন কিছু বলেনি। বারবার বলছে তারা নির্দোষ। সবাইকে আলাদা কক্ষে নিন। জি স্যার। নিয়ম অনুযায়ী একে একে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হলো। প্রথম ছেলেটা বলল, স্যার আমরা কিছু করিনি। সত্যি? জি। তাহলে গত 3 মাসে তোমার ব্যাংক হিসাবে এত অতিরিক্ত টাকা এলো কোথা থেকে? ছেলেটা চুপ। ঈশান ফাইলের আরেকটা পৃষ্ঠা উল্টালো। পড়াশোনা করো না, কোনো চাকরি করো না, তবুও নিয়মিত টাকা আসছে কেন? ছেলে এক মাথা নিচু করে রইল, কিছু বলল না। একজনের পর একজনকে জিজ্ঞাসাবাদ করা হলো, কেউ মুখ খুলল না, কেউ শুধু বলল, আমরা কিছু জানি না, আমরা শুধু কথা বলেছিলাম, আমাদের কেউ কিছু বলেনি। সময় গড়াতে লাগলো রাত 1টা, 2টা, তারপর 3টা। অবশেষে ঈশান একটা ফাইল বন্ধ করে টেবিলে রাখলো। তার কণ্ঠ এবার একটু কঠিন হলো। তোমরা একটা ভুল করছো। যার জন্য নিজের জীবন নষ্ট করছো সে তোমাদের জন্য 1 মিনিটও জেলে যাবে না, কিন্তু তোমরা যাবে। কথাটা শুনে কয়েকজন একে অপরের দিকে তাকালো। ঈশান আবার বলল, তোমাদের সামনে 2টা রাস্তা আছে, একটা সত্য বলা আর একটা অন্যের অপরাধ নিজের গাড়ি নেওয়া। সিদ্ধান্ত তোমাদের। ঘরে নীরবতা নেমে এলো। কয়েক মিনিট কেটে গেল, তারপর হঠাৎ একজন মাথা নিচু করে বলল, স্যার। বলো। আমরা নিজেরা এসব শুরু করিনি। তাহলে? আমাদের বলা হয়েছিল। কে বলেছিল? ছেলেটা চুপ করে রইল কয়েক সেকেন্ড, তারপর ধীরে ধীরে একটা নাম বলল। একজন প্রভাবশালী ব্যক্তির নাম, যে পাশের এলাকার বড় ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে যথেষ্ট ক্ষমতাবান। ঈশানের চোখ শুরু হয়ে গেল, কারণ নামটা সে আগেও শুনেছে। তদন্তের অন্য কয়েকটি রিপোর্টে এই লোকের নাম ঘুরে ফিরে এসেছিল। কেন? স্যার, তার ব্যবসায় সমস্যা হচ্ছে। কিসের সমস্যা? চেয়ারম্যান সাহেবের কারণে। বিস্তারিত বলো। চেয়ারম্যান সাহেব নতুন কিছু ব্যবসা শুরু করেছেন, কিছু জমির কাজও হয়েছে। এতে ওই লোকের অনেক লাভ কমে গেছে। স্যার, উনি চেয়ারম্যানকে সরাসরি কিছু করতে পারছেন না, তাই বিভিন্নভাবে চাপ দিচ্ছেন। যেমন? এলাকার ছেলেদের টাকা দেওয়া, মানুষকে উস্কানি দেওয়া, বদনাম ছড়ানো। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। ঈশান ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার মাথার ভেতর দ্রুত অনেকগুলো তথ্য জোড়া রাখতে শুরু করেছে। মাদক চক্র, অবৈধ ব্যবসা, প্রভাবশালী লোকজন, চেয়ারম্যানের বিরুদ্ধে গোপন তৎপরতা, সবকিছু যেন একটু সুতোয় বাঁধা। ঈশান জানালার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর শান্ত কণ্ঠে বলল, সব তথ্য লিখিতভাবে নিন। জি স্যার। আর নামটা এখনই বাইরে যাবে না। ঠিক আছে স্যার।
থানা থেকে বের হয়ে রাতের আকাশের দিকে তাকালো ঈশান। পূর্ব আকাশে ফজরের আভা ফুটতে শুরু করেছে। তার চোখে তখন গভীর চিন্তা, কারণ সে বুঝতে পারছে এটা শুধু কয়েকটা বকাটে ছেলের ঘটনা নয়, পর্দার আড়ালে আরও বড় খেলা চলছে। আর সেই খেলার কেন্দ্রবিন্দুর কাছাকাছি চলে এসেছে সে। কিন্তু এখনও সবচেয়ে বড় প্রশ্নের উত্তর পাওয়া বাকি। শহর থেকে আসা সেই রহস্যময়ী ব্যবসায়ী আর চেয়ারম্যানের বাড়িতে আসা অতিথিদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। ঈশানের ঠোঁটে হালকা হাসি ফুটল। খুব বেশি দিন সবকিছু লুকাতে পারবে না, কারণ ঈশান সব গর্ত থেকে টেনে বের করতে এসেছে। পরের দিন বিকেল, আকাশে হালকা রোদ। গ্রামের রাস্তায় লোকজনের আনাগোনা কমে এসেছে। কেউ মাঠ থেকে ফিরছে, কেউ দোকানে বসে আড্ডা দিচ্ছে। আর সেই রাস্তা দিয়েই কাঁধে কাঁচের বক্স নিয়ে হাঁটছে ঈশান। তার মুখে চিরচেনা ডাক। এই চুড়ি নেবেন? চুড়ি, রং বেরঙের চুড়ি, ফিতা আছে, ক্লিপ আছে, কানের দুল আছে, কাজল, আলতা, লিপস্টিক। হাঁটতে হাঁটতে সে চেয়ারম্যান বাড়ির সামনে এসে পৌঁছালো। বাড়িটা গ্রামের সবচেয়ে বড় বাড়িগুলোর একটা। উঁচু দেয়াল, বড় গেট, চারপাশে ফুলের বাগান। ঈশান স্বাভাবিকভাবেই সামনে দিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই ওপরতলার বারান্দা থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। এই ফেরিওয়ালা! ঈশান মাথা তুলে তাকালো। বারান্দায় দাঁড়িয়ে আছে তুলি। আজকে হালকা নীল রঙের পোশাক পরেছে, চুলগুলো পেছনে বাঁধা। ঈশান হেসে বলল, জি আপা। এদিকে এসো। কিছু লাগবে? না, এমনি ডাকছি। তাহলে আমি যাই? আরে দাঁড়াও। তুলি দ্রুত নিচে নেমে এলো, গেটের সামনে এসে দাঁড়ালো। তারপর ঈশানের উদ্দেশ্যে বলল, চুড়ি দেখাও। আবার শুরু হলো? কি? আপনাদের সাথে ব্যবসা করলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। কেন? আধা ঘন্টা চুড়ি দেখবেন, 1 ঘন্টা দাম দর করবেন, শেষে একটা কিনবেন। বেশি কথা বলো না। আচ্ছা দেখাও। এখানেই? এই গরমের সূর্য তো আমার মাথার উপর বসে আছে। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়াতে হবে না, ভেতরে এসে দেখাও। ঈশান ভেতরে যাওয়ার অনুমতি পেয়ে এক মুহূর্তের জন্য চারপাশটা লক্ষ্য করল। তারপর স্বাভাবিক মুখে মাথা নেড়ে বলল, আচ্ছা আপা। গেট খুলে ভেতরে ঢুকলো সে। বাড়ির পরিবেশ শান্ত। দুজন কাজের লোক উঠানে কাজ করছে, একজন মারি গাছে পানি দিচ্ছে। ঈশান হাঁটতে হাঁটতে সবকিছু লক্ষ্য করল। বাইরে থেকে সাধারণ কৌতূহল মনে হলেও বাস্তবে সে প্রতিটা বিষয় মনে রাখছে। কোথায় কোন রাস্তা, কোথায় কে আছে, কোন অংশে যাতায়াত বেশি, সব। তুলি তাকে ডাইনিং রুমে নিয়ে এলো। ডাইনিং রুমটা বিশাল। মাঝখানে বড় টিভি, চারপাশে দামি আসবাবপত্র, দেয়ালে কয়েকটা ছবি টাঙানো। ঈশান কাচের বক্সটা নামিয়ে রাখল। আচ্ছা এখন দেখাও। জি আপা। সে একে একে জিনিস বের করতে লাগলো। চুড়ি, ফিতা, ক্লিপ, কানের দুল, আলতা, কাজল। তুলি একটা একটা করে হাতে নিয়ে দেখতে লাগলো। এই ফিতার দাম কত? 50 টাকা। কত? শুরু হয়ে গেল? কি দাম দর? ব্যবসা করতে নামছো, আবার দাম দর শুনলেই কষ্ট। কষ্ট না পা, ভয়। ঠিক তখন তুলি খেয়াল করলো ঈশানের কপাল ঘামে ভিজে গেছে, মুখেও ক্লান্তির ছাপ। দাঁড়াও। কেন? আসছি বলে সে ভেতরে চলে গেল। কয়েক মিনিট পর ফিরে এলো, হাতে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে। এই নাও পানি খাও, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। ঈশান কয়েক সেকেন্ড চুপ করে রইল। সম্ভবত এমন ব্যবহার সে আশা করেনি। ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, খাও। ঈশান গ্লাসটা হাতে নিল। সত্যিই তার তৃষ্ণা পেয়েছিল। ধীরে ধীরে পুরো গ্লাসের পানি খেয়ে ফেলল। আর লাগবে না, এতেই বেঁচে গেলাম। এত কষ্ট হয়? রোদকে জিজ্ঞেস করেন, ও বেশি জানে। সবসময় এমন উল্টোপাল্টা উত্তর দাও কেন? সোজা উত্তর দিলে মানুষ মনে রাখে না। এই কানের দুলটার দাম কত? 120। আর এটা? 150। এইটা? 200। আর এইটা? আবার জিনিসটা কিনবেন নাকি শুধু ইন্টারভিউ নিচ্ছেন? দুটোই। দুজনের কথায় হালকা হাসির পরিবেশ তৈরি হলো, কিন্তু কথার মাঝে ঈশানের চোখে সতর্ক। সে জিনিস দেখানোর ফাঁকে ফাঁকে চারপাশ লক্ষ্য করছে। ডাইনিং রুম থেকে করিডোর দেখা যায়, সেখানে দুজন কাজের লোক যাতায়াত করছে। দেয়ালের পাশে একটা সিসিটিভি ক্যামেরা, সিঁড়ি উঠে গেছে ওপরে। সবকিছুই তার চোখ এড়িয়ে যাচ্ছে না। তবে তার মুখে সেই সরল ফেরিওয়ালার ভাবই রয়ে গেছে। এই যে, কোথায় হারিয়ে গেলে? জি। আমি 3 বার ডাকলাম। ও দুঃখিত। কি ভাবছিলে? ভাবছিলাম আপনি আজকে কতক্ষণ ধরে দাম দর করবেন। অসভ্য।
তুলি একটা ছোট্ট ক্লিপ ছুঁড়ে মারার ভান করল। ঈশান দ্রুত মাথা সরিয়ে নিল, দুজনেই হেসে ফেলল। ঠিক তখনই বাইরে একটা গাড়ি এসে থামার শব্দ হলো। শব্দটা শুনে তুলি মাথা ঘুরিয়ে তাকালো, আর ঈশানের চোখেও এক ঝলক সতর্কতা দেখা দিল। কারণ চেয়ারম্যান বাড়িতে নতুন কেউ এসেছে, আর তার তদন্তের অভিজ্ঞতা বলে কখনো কখনো একটা গাড়ির আগমনী নতুন রহস্যের দরজা খুলে দেয়। চেয়ারম্যান বাড়ির ডাইনিং রুমে তখনও চা চক্র আর কথাবার্তা চলছিল। ঈশান টেবিলের এক পাশে বসে জিনিসগুলো গুছিয়ে রাখছিল, চুড়ি, কানের দুল, ফিতার সব আবার ঠিকঠাক ভাবে বাক্সে ঢোকাচ্ছে। তুলিও পাশে দাঁড়িয়ে মাঝে মাঝে কিছু দেখে নিচ্ছিল। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ। একটা নয়, দুইটা গাড়ি একসাথে এসে থামল। গেটের সামনে কোলাহল শুরু হলো। কিছুক্ষণ পর ড্রাইভার দরজা খুলে দিল, আর ভেতরে ঢুকলো একজন যুবক, পরনে দামি স্যুট, হাতে ঘড়ি, চেহারায় আত্মবিশ্বাসের ভান, কিন্তু চোখে অহংকার। লোকটা ভেতরে ঢুকতেই পরিবেশটা যেন একটু বদলে গেল। তুলি তাকে দেখে মুখটা গোমরা করে ফেললো। হালকা বিরক্তি, হালকা রাগ, সব মিলে মিশে একাকার। এই লোকটা আবার দূর। ঈশান ধীরে মাথা তুলে তাকালো। সে বুঝতে পারলো নতুন কেউ এসেছে, আর তার উপস্থিতি সবাইকে অস্বস্তিতে ফেলছে, শুধু এক পাশে বাদে। ঈশান শান্ত গলায় জিজ্ঞেস করল, কে উনি? আমার বাবার পরিচিত। শুধু পরিচিত? না, বাবা আমাকে ওর সাথে বিয়ে দিতে চায়। ঈশান এক মুহূর্ত চুপ করে রইল, তারপর লোকটার দিকে তাকালো, চোখে বিশ্লেষণ। 1 সেকেন্ড নয়, 2 সেকেন্ড নয়, যেন প্রতিটা নড়াচড়া পড়ছে। আচ্ছা। আমি একদম পছন্দ করি না, বিরক্ত করা একটা মানুষ। লোকটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, থুরির দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। তুমি এভাবে এড়িয়ে যাচ্ছ কেন? আমি ব্যস্ত। ব্যস্ত আমার সাথে? না, আমার নিজের কাছে। তুরি একদম না দেখার ভান করে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। যুবকটা একটু অস্বস্তি পেলেও হাসি ধরে রাখলো, তারপর চোখ গেল ঈশানের দিকে। ঈশান তখনও চুপচাপ বক্স গোছাচ্ছে। যুবকটা ভ্রু কুচকে তাকালো। একে? ফেরিওয়ালা। ফেরিওয়ালা, তুমি এখানে কি করছো? কাজ করছি। এই বাড়িতে? জি। বাহ, তুমি তো বড় সৌভাগ্যবান, এই বাড়ির ভেতরে ঢুকতে পারছো। তার কথায় অপমানের একটা সূক্ষ্ম ছাপ ছিল, তবু ঈশান কিছু বলল না, শুধু তাকালো একবার। তুমি এখনো কি করছো এখানে? কে কিনছে জিনিস? আমি কিনেছি। তুমি তুমি কেন ফেরিওয়ালার কাছ থেকে কিনছো? আমি চাইলে তোমাকে বিদেশি ব্র্যান্ডের জিনিস এনে দিতে পারি। দরকার নেই, আমার এইসব ফেরিওয়ালার জিনিস খুবই পছন্দ। কথাটা শুনে মুহূর্তেই পরিবেশ থমকে গেল। যুবকের মুখ শক্ত হয়ে গেল। ঈশানের চোখে একটা অদ্ভুত ঝিলিক দেখা গেল, খুব দ্রুত মিলিয়ে গেল। যুবক হেসে বলল, তুমি সিরিয়াস? ফেরিওয়ালার জিনিস? তুমি তো চেয়ারম্যানের মেয়ে, তুমি কেন এই লেভেলে নামবে? আমি কোথায় নামবো সেটা তুমি ঠিক করবে না? আর শোনো, ফেরিওয়ালা হোক আর যাই হোক, মানুষকে ছোট করে কথা বলার অধিকার কারো নেই। যুবক একটু থমকে গেল, কিন্তু দ্রুত নিজেকে সামনে নিল। তারপর আবার ঈশানের দিকে তাকালো। আচ্ছা ফেরিওয়ালা ভাই, তুমি কি সত্যি মনে করো তুমি এখানে ব্যবসা করতে পারো? এই জায়গাটা তোমার মতো মানুষের জন্য না। ঈশান এবার ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ শান্ত, খুব শান্ত, যেটা ঝড়ের আগে নদীর মতো। আমি তো শুধু জিনিস বিক্রি করছি, কাউকে জোর করছি না। সমস্যা ওটা না, সমস্যা তুমি এখানে আছো। তুমি এখানে ঝামেলা করতে এসেছো? আমি ঝামেলা করছি না, আমি বাস্তব বলছি। এই ফেরিওয়ালা থেকে কি কিনছো তুমি? তুমি চাইলে আমি তোমাকে আরো ভালো লাইফস্টাইল দিতে পারি, বিদেশি জিনিস, দামি গিফট সব। ভাই, জিনিসের দাম ব্র্যান্ডে হয় না, মানুষের ব্যবহারেও হয়। যুবক এক মুহূর্ত চুপ। তুলির সাথে হালকা মুগ্ধতা দেখা গেল। যুবক হেসে বলল, বাহ, ফেরিওয়ালার ফিলোসফি আছে দেখছে। কিন্তু তার হাসির পেছনে ছিল অপমানের ধার। তুলি এবার স্পষ্ট ভাবে বলল, তুমি গেলে ভালো হয়। আমি তোমার জন্যই এসেছি। আমি তোমাকে ডাকিনি। কিন্তু তোমার বাবা? বাবা যাই বলুক, আমার সিদ্ধান্ত আমি নেব। যুবকের মুখ শক্ত হয়ে গেল। সে কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ সে বুঝতে পারছে তুলি সহজে নরম হবে না। অন্যদিকে ঈশান আবার বক্স কাঁধে তুলল, চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যুবক হঠাৎ আবার বলল, তুমি এখনই যাচ্ছ? হ্যাঁ। ভালোই, ফেরিওয়ালাদের বেশি সময় এখানে থাকার দরকার নেই। যথেষ্ট হয়েছে। কিন্তু ঈশান থামল না, শুধু একবার পেছনে তাকিয়ে খুব শান্ত গলায় বলল,
সবাই তো ফেরিওয়ালা হয় না ভাই, কেউ কেউ শুধু ছদ্মবেশে থাকে। কথাটা বলে সে ধীরে ধীরে গেটের দিকে হাঁটতে লাগলো, আর তার চোখে তখনও একটা অদ্ভুত গভীরতা, যেটা কেউ পড়তে পারল না। শুধু তুলি এক মুহূর্তের জন্য থমকে তাকিয়ে রইল। মনে হলো এই ফেরিওয়ালাটা আসলে সাধারণ না, মনে একটা বড় রহস্য লুকিয়ে আছে তার মধ্যে। আর সেই রহস্যই একদিন এই বাড়ির সব সম্পর্ক উল্টে দিতে পারে। রাত নেমে এসেছে ধীরে ধীরে। চেয়ারম্যান বাড়ির ভেতরে তখনও আলো জ্বলছে, ডাইনিং টেবিলে খাবার সাজানো হচ্ছে। আজকের রাতের পরিবেশ একটু ভারী চুপচাপ, যেন বাতাসেও অস্বস্তি রেখে আছে। তুলি টেবিলে বসেছে, মুখে কোনো হাসি নেই। তার সামনে খাবার রাখা হলেও মনটা অন্য কোথাও। ঠিক তখনই তুলির বাবা গম্ভীর মুখে ডাইনিং টেবিলে এসে বসলেন, একটু থামলেন, তারপর সরাসরি মেয়ের দিকে তাকালেন। তুলি, জি বাবা। তুমি নাকি সিয়ামকে অপমান করেছো? আমি কাউকে অপমান করিনি বাবা, আমি শুধু বলেছি আমার তাকে পছন্দ নয়। কেন পছন্দ নয়? কারণ আমি তাকে ভালো মনে করি না। ও ভালো ছেলে, বিদেশে থাকে, ভালো পরিবার, ভালো ভবিষ্যৎ। বাবা, শুধু বিদেশে থাকে বলে কেউ ভালো হয়ে যায় না, শুধু টাকা থাকলেই কেউ ভালো মানুষ হয় না। তুমি ওকে চেনো কতটুকু? যতটুকু দেখেছি ততটুকুই যথেষ্ট। তুমি দেখেছো সেলফি, ভিডিও স্ট্যাটাস, আর সেটা দেখেই সিদ্ধান্ত নিচ্ছ? বাবা, আজকাল মানুষ মুখে একরকম, ভেতরে আরেক রকম। আমি শুধু সাবধান হচ্ছি। তুমি কি ভাবো আমি তোমার জন্য খারাপ সিদ্ধান্ত নেব? আমি সেটা বলিনি। তাহলে কি বলছো? আমি বলছি এটা আমার জীবন, আমার সিদ্ধান্ত আমি নিব। রুমে এক মুহূর্ত নীরবতা নেমে এলো, চামচের শব্দ থেমে গেল। তুলি আবার বলল, আমার যাকে ইচ্ছে করবে তাকেই বিয়ে করব। মানে কি? বড়লোক দেখে না, যাকে আমার মন চাইবে তাকে। বাকিটা শেষ হতেই চেয়ারম্যান সাহেবের মুখ শক্ত হয়ে গেল, তার গলা একটু ভারী হলো। তুমি কি আমার মান সম্মান নষ্ট করতে চাও? বাবা, মনের মতো জীবনসঙ্গী খুঁজে নেওয়া মানে মান সম্মান নষ্ট করা না, বরং সেটা নিজের জীবনকে সম্মান দেওয়া। আর সত্যি বলতে, ভুল মানুষকে বেছে নিলে শুধু মান সম্মানই না, জীবনটাই নষ্ট হয়ে যায়। এই কথায় চেয়ারম্যান সাহেব একটু থমকে গেলেন, কিন্তু তার চোখে এখনো কঠোরতা থামেনি। তুমি এখনো ছোট, তুমি সব বোঝো না। আমি ছোট না বাবা, আমি মানুষ বুঝতে পারি। ঠিক তখনই বাইরে থেকে হালকা পায়ের শব্দ এলো, কেউ উঠোনে হাঁটছে। একজন দারোয়ান এসে বলল, স্যার বাইরে কেউ এসেছে। এখন আবার কে? বলেছে জরুরি কাজ। তুই এক মুহূর্তের জন্য জানালার দিকে তাকালো, তার মন যেন অজান্তেই অস্থির হয়ে উঠল। অন্যদিকে গ্রামের অন্য প্রান্তে একটা ছোট্ট ঘরে বসে আছে ঈশান, সামনে কাগজপত্র, ল্যাপটপে কিছু ফাইল খোলা। তার মুখে সেই শান্ত ভাব নিয়ে আজ, চোখে গভীর মনোযোগ। একটা নতুন রিপোর্ট খুলে সে থেমে গেল। একটা নাম বারবার আসছে, সিয়াম। সে চেয়ার থেকে উঠে জানালার পাশে গেল। বাইরে অন্ধকার, কিন্তু তার মাথার ভেতরে এখনো আলোর মতো পরিষ্কার হতে শুরু করেছে একটা জিনিস। এই সিয়াম শুধু একজন ব্যক্তি না, সে একটা বড় পরিকল্পনার অংশ, যার কেন্দ্রবিন্দুতে আছে চেয়ারম্যানের পরিবার, আর বিশেষ করে তুলি। ঈশান ধীরে ধীরে মোবাইলটা হাতে নিল, একটা নম্বরে মেসেজ টাইপ করল। সিএমের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড কাল সকালের মধ্যে চাই। খেলা শুরু হয়ে গেছে, আর শেষটা হবে খুব বড়। অন্যদিকে চেয়ারম্যান বাড়িতে রাতের খাবারের টেবিলে এখনো ভারী পরিবেশ। তুলি চুপ করে বসে আছে, চেয়ারম্যান সাহেবও নীরব। দুইজনের মাথায় দুইটা আলাদা যুদ্ধ চলছে, আর কেউ জানে না এই যুদ্ধ শুধু সম্পর্কে না, এই যুদ্ধটা সাথে জড়িয়ে আছে বড় একটা অন্ধকার সত্য। আর সেই সত্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একজন মানুষ, একজন ফেরিওয়ালার মুখোশধারী অফিসার। ভোরের আলো ফোটার আগেই গ্রামটা একদম শান্ত, চারপাশে কুয়াশা, পাখির ডাক এখনো পুরোপুরি শুরু হয়নি। এই নীরবতার মাঝেই নিজের ছোট ভাড়া করা ঘরে বসে আছে ঈশান। টেবিলে ল্যাপটপ খোলা, কিছু রিপোর্ট, কিছু ফাইল, আর কিছু অজানা নাম ঘুরছে তার সামনে। চোখে ক্লান্তি নেই, আছে শুধু তীক্ষ্ণ মনোযোগ। ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করলো, একটা অফিসিয়াল নাম্বার। ঈশান ফোনটা ধরো। বলো স্যার, সিএমের সব তথ্য পাওয়া গেছে। কি খবর? স্যার, পুরোটা বেশ জটিল। বলো। স্যার, সিএম আসলে শুধু একজন সাধারণ ছেলে না, সে প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সন্তান, যে পরিবার বহুদিন ধরে এই জেলার ভিতরে প্রভাব বিস্তার করছে।
ঈশানের চোখ একটু সরু হয়ে এলো। অফিসার আবার বলল, স্যার, প্রাথমিক তথ্য অনুযায়ী এই সিয়ামের বাবাই চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে লোক লাগিয়ে দিয়েছিল, ছোট ছোট ছেলেদের ব্যবহার করেছে, ব্যবসায় বাধা তৈরি করেছে, বাজারের প্রভাব কমানোর চেষ্টা করেছে। কিন্তু সিয়াম নতুন এখন ট্র্যাজেডি নিয়েছে, নিজেকে ভালো ছেলে হিসেবে উপস্থাপন করেছে, চেয়ারম্যানের আস্থা অর্জন করেছে। আর সবচেয়ে বড় ব্যাপার, বলো। সে এখন চেয়ারম্যান সাহেবের মেয়েকে মানে তুলিকে বিয়ে করে পুরো পরিবারকে নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে। ঈশানের চোখে হালকা ঠান্ডা ভাব নেমে এলো। অফিসার আবার বলল, আসলেও টার্গেট দুইটা, এক তুলিকে বিয়ে করে পরিবারে ঢুকে পড়া, দুই চেয়ারম্যান সাহেবের সব ব্যবসার নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজে হাতে নেওয়া। স্যার, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো চেয়ারম্যান সাহেব নিজে জানেন না যে তিনি তার শত্রু ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চাইছেন। কথাটা শেষ হতেই চারপাশ যেন আরো ভারী হয়ে গেল। ঈশান ধীরে ধীরে উঠে দাঁড়ালো, জানালার দিকে তাকালো। বাইরে কুয়াশার মধ্যে একটা নতুন দিন শুরু হচ্ছে, কিন্তু তার ভেতরে শুরু হয়েছে এক অন্যরকম হিসাব। সে শান্ত গলায় বলল, বুঝলাম, এত সোজা না। ওর মুখোশ খুলতে হবে সব। স্যার, তার যত ধরনের পাপ আছে সব কিছুর রিপোর্ট তৈরি করো, একটা পয়েন্টও বাদ যাবে না। জি স্যার। আর সিয়ামের প্রতিটা গতিবিধি এখন থেকে লাইভ মনিটরিংয়ে রাখো। ওকে স্যার। কল কেটে গেল। ঈশান ফোনটা টেবিলে রাখলো। তার মুখে এখন কোনো হাসি নেই, শুধু একটাই ভাব, এই খেলা এখন তার শুধু তদন্তের মধ্যে নেই, এটা এখন মানুষের জীবনের সাথে জড়িয়ে গেছে। ঠিক সেই সময় দরজায় হালকা টোকা পড়ল। ঈশান শান্ত গলায় বলল, কে? আমি। ঈশান চোখ তুলে তাকালো। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে একজন লোক, তারই টিমের একজন অফিসার। স্যার, পরবর্তী নির্দেশ? ওকে ধরতে হবে না এখন, প্রথমে তাকে উন্মুক্ত করতে হবে যাতে সে নিজেই নিজের জালে আটকে যায়। বুঝেছি স্যার। আরেকটা কথা, তুলির আশেপাশে এখন থেকে কড়া নজর রাখতে হবে। জি স্যার। অফিসার চলে গেল। ঈশান আবার জানালার দিকে তাকালো। দূরে সূর্য উঠছে, কিন্তু তার চোখে সেই সূর্যের আলো নেই, আছে একটা স্থির সিদ্ধান্ত। সিয়াম, তোর মুখও শুধু খুলব না, তোর পুরো রাজত্ব ভেঙে দেব। আর ঠিক সেই মুহূর্তেই গ্রামের অন্য প্রান্তে তুলির বাড়িতে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে, যেটা এই গল্পকে আরো জটিল করে তুলবে আর ধীরে ধীরে সব চরিত্রকে এনে দাঁড় করাবে এক ভয়ঙ্কর সত্যের সামনে। পরের দিন সকাল, সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চেয়ারম্যান বাড়ির উঠোনে। বাড়ির ভেতরে আজ একটু আলাদা ব্যস্ততা, কারণ আজ এসেছে সিয়াম। চেয়ারম্যান সাহেব নিজে তাকে বসার ঘরে নিয়ে এসেছেন। দামি সোফা, চায়ের কাপ আর ভদ্রতার মুখোশে মোড়া কথা। সিয়াম হালকা হাসি দিয়ে বলল, আঙ্কেল, আমি একটা কথা বলতে চাই। বলো। আমি বিয়েটা দ্রুত সারতে চাই। এত তাড়াহুড়ো কেন? আঙ্কেল, আমাকে আবার বিদেশে ফিরতে হবে বিজনেসের জন্য, তাই আমি চাইছিলাম বিয়ে করে একবারে তোকে সাথে নিয়ে যাই। মুহূর্তেই ঘরে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। চেয়ারম্যান সাহেব একটু ভেবে বললেন, তুলে এখনো প্রস্তুত কি না সেটা। না। সবাই একসাথে তাকালো। তুলি নিচে নেমে এসেছে, চেহারায় রাগ, চোখে স্পষ্ট বিরক্তি। সোজা হেঁটে এসে দাঁড়ালো সিয়ামের সামনে। আমি তোমাকে বিয়ে করতে চাই না, কেন বুঝতে পারো না? তুমি কি আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে করবে? তুলি, এটা কি ধরনের আচরণ? বাবা, আমি সত্যি বলছি, আমি তাকে বিয়ে করতে চাই না। তুলি, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে ভালো রাখবো। দরকার নেই, আমি কারো ভালো রাখার দায়িত্বে যেতে চাই না। আমি নিজে ভালো থাকবো, যাকে আমার মন ধরবে আমি তাকেই বিয়ে করব, তোমাকে না। তুলি, তুমি কি বলছো এসব? আমি সত্যি বলছি বাবা। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি জানি সে একটু ইমোশনাল, সময়ের সাথে ঠিক হয়ে যাবে। আমি ঠিক হব না, আর আমার সিদ্ধান্ত বদলাবে না। তুমি কি আমার মান সম্মান নষ্ট করতে চাও? এভাবে সবাইকে অপমান করে তুমি কি প্রমাণ করতে চাও? বাবা, এটা অপমান না, এটা আমার নিজের জীবন। আমি আমার জীবন কাউকে দিয়ে ঠিক করাতে চাই না। ঘরে ভারী বাতাস। সিয়াম চুপচাপ দাঁড়িয়ে। তুলির বাবা রাগে লাল, কিন্তু তুলি একদম নড়ছে না। তুমি যদি মনে করো বড়লোক দেখে বিয়ে দিলে আমি খুশি হব, তাহলে তুমি ভুল করছো। যথেষ্ট, তুমি এখন উপরে যাও। আমি যাব, কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না।
সে ঘুরে দাঁড়ালো, হাঁটতে হাঁটতে সিঁড়ির দিকে যেতে লাগলো। পেছনের ঘরে তখনও সিয়াম দাঁড়িয়ে, তার চোখে অদ্ভুত এক গভীরতা, যেন সে এই পরিস্থিতিতে আগেই জানতো আর তার পরিকল্পনার অংশ হিসেবেই সব চলছে। অন্যদিকে গ্রামের অন্য প্রান্তে ঈশান একটা ছোট ঘরে বসে ল্যাপটপে কিছু রিপোর্ট দেখছে। তার মুখে কোনো আবেগ নেই, শুধু হিসাব। হঠাৎ ফোনে নোটিফিকেশন এলো, সিয়ামের নতুন মুভমেন্টে ট্র্যাক করা হয়েছে। ঈশান চোখ বন্ধ করে তাকালো। শুরু হয়ে গেছে। সে ধীরে ধীরে চেয়ারে হেলান দিল। তার সামনে এখন পুরো চিত্রটা পরিষ্কার হতে শুরু করেছে। একদিকে জোর করে সম্পর্ক তৈরি করার চেষ্টা, অন্যদিকে ক্ষমতা আর ব্যবসার খেলা, আর মাঝখানে তুলি। ঈশান শান্ত করে বলল, এবার দেখা যাক কে কত দূর যেতে পারে। বিকেলের আকাশ হালকা রোদ, গ্রামের বাতাসে ধুলোর সাথে মিশে আছে ক্লান্তির গন্ধ। ঠিক সেই সময়েই ঈশানের ফোনটা আবার বেজে উঠল। সে একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে কলটা ধরল। বলো। স্যার, সিয়ামের পুরো প্রোফাইলটা ক্লিয়ার হয়েছে। বলো। স্যার, সে শুধু একজন ব্যবসায়ী না, তার সাথে বড় ধরনের অপরাধ চক্র জড়িত। নারী পাচার, অবৈধ ট্রান্সপোর্ট আর ড্রাগ সাপ্লাই নেটওয়ার্কের তার লিঙ্ক পাওয়া গেছে। কনফার্ম? জি স্যার, একাধিক সোর্স থেকে ম্যাচ করেছে। তার বিরুদ্ধে আগেও সন্দেহ ছিল, কিন্তু এখন প্রমাণ পাওয়া শুরু হয়েছে। ঈশানের চোখ ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। সে এক পা সামনে এগিয়ে বলল, আর কিছু? সবচেয়ে বড় বিষয় হলো, সে এখন নিজে অপরাধ ঢাকার জন্য চেয়ারম্যান সাহেবের পরিবারের কাছাকাছি যাচ্ছে, বিশেষ করে তুলিকে টার্গেট করছে। ঈশানের মুখে এক মুহূর্তের জন্য চাপা রাগ ফুটে উঠল। সে নিচু গলায় বলল, কত বড় সাহস তোর! তুলির দিকে হাত বাড়িয়েছিস, তোর শেষ সময় এসে গেছে। সব তথ্য ডকুমেন্ট করো, একটু তথ্য বাদ যাবে না। জি স্যার। আর সিএমের লোকেশন মনিটরিংটা বাড়াও। আমি চাই ও 1 সেকেন্ডও আমাদের চোখের বাইরে না থাকে। ঠিক আছে স্যার। কল কেটে গেল। ঈশান ফোনটা পকেটে রাখলো। তার চোখে এখন আর দ্বিধা নেই, আছে শুধু সিদ্ধান্ত। সে ধীরে ধীরে নিজের কাঁধে রাখা সাধারণ কাপড়ের ব্যাগটা ঠিক করলো আর ফেরিওয়ালার মতো বক্স তুলে নিল। এখন সময় না থামার, এখন সময় সবকিছু দেখার। তারপর সে আবার রাস্তায় নেমে পড়ল, চিৎকার করে ডাকতে শুরু করলো, এই চুড়ি, চুড়ি নেবেন? রঙিন চুড়ি, কানের দুল আছে, ফিতা আছে। বাইরে থেকে সে আবার সেই সাধারণ ফেরিওয়ালা, কিন্তু ভেতরে একজন কঠিন অফিসার, যার চোখের আড়াল থেকে কিছুই পালায় না। অন্যদিকে চেয়ারম্যান বাড়ির ছাদে দাঁড়িয়েছিল তুলি। হালকা বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে। সে নিচের দিকে তাকিয়ে আছে, আর ঠিক তখনই সে দেখতে পেল রাস্তা দিয়ে হাঁটছে ঈশান। কাঁধে সেই কাচের বক্স, মাথা নিচু করে হাঁটছে, তবুও তার মধ্যে একটা আলাদা আকর্ষণ। এই ছেলেটা কেন জানি অন্যরকম লাগে। সে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঈশানের হাঁটার ভঙ্গি, তার শান্ত স্বভাব, তার চোখে অদ্ভুত আত্মবিশ্বাস, সব মিলিয়ে তুলির মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এত সাধারণ একজন ফেরিওয়ালা, তার মধ্যে এত অদ্ভুত শান্ত শক্তি আসে কোথা থেকে? তুলি হালকা ভ্রু কুঁচকাল। দেখতে তো গরিব মনে হয়, কিন্তু কেন জানি না একদম সাধারণ লাগে না। সে আরও কিছুক্ষণ তাকিয়ে রইল। ঈশান তখন দূরে চলে যাচ্ছে, ধীরে ধীরে ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে। আর তুলি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার বুকের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা, যার নাম সে নিজেও বুঝতে পারছে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই ফেরিওয়ালা ছেলেটা তার চিন্তার ভেতরে জায়গা করে নিতে শুরু করেছে। আর সেটা শুধু কৌতূহল নয়, তার থেকেও কিছু গভীর। অন্যদিকে ঈশান দূরে চলে যেতে যেতে একবারও পেছনে তাকায়নি, কারণ সে জানে এই খেলায় এখন আর আবেগের জায়গা নেই, শুধু হিসাব আর সত্য। আর সেই সত্য একদিন সবাইকে কাঁপিয়ে দেবে। দিন যত যাচ্ছে তুলির মনে কৌতূহল ততই বাড়ছে, কারণ সে যতবার ঈশানকে দেখছে ততবারই নতুন কিছু খুঁজে পাচ্ছে। একজন সাধারণ ফেরিওয়ালাকে সত্যি এতটা আলাদা হতে পারে? প্রতিদিন ভোরে বের হয় এক গ্রাম থেকে আরেক গ্রাম, রোদ বৃষ্টি ধুলো কিছুতেই তার অভিযোগ নেই। আবার আশ্চর্যের বিষয় হলো, কেউ তার সাথে খারাপ ব্যবহার করলেও সে খুব একটা রাগ করে না, শুধু হেসে কথা বলে। এই বিষয়টাই তুলির মাথা থেকে কিছুতেই বের হচ্ছিল না। সেদিনও ভার্সিটিতে যাওয়ার সময় তুলি আর মিতু রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ দূরে দেখা গেল ঈশান যাচ্ছে, মাথায় সেই কাচের বক্স, মুখে চেনা ডাক, এই চুড়ি নেবেন? সুন্দর সুন্দর চুড়ি, ফিতা, কানের দুল, ক্লিপ। তুলির চোখ আপনা আপনি সেদিকে চলে গেল।
মিতু সঙ্গে সঙ্গে বুঝে ফেলল। আবার শুরু হয়েছে। কি? আমাকে বোকা ভাবিস? আমি সব বুঝি। তুই রোজ রোজ ওকে ফলো করছিস। ফলো করছি না, এমনি দেখছি। হ্যাঁ আমি জানি, যেভাবে বিড়াল মাছ দেখে তুই সেভাবেই দেখছিস। দূর। তুলি, তুই কিন্তু ঠিক করছিস না। তোর বাবা জানতে পারলে মেরে ফেলবে। তুই চেয়ারম্যানের মেয়ে, আর সে একটা ফেরিওয়ালা। আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। কিন্তু ভাবছিস। হ্যাঁ ভাবছি, আর ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। চিন্তা করিস না, আমি কাউকে টাকা দেখে বিচার করি না। আমি দেখব মানুষটা কেমন, যার সাথে আমি সুখে থাকতে পারবো আমি তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেব। তোর জেদ কোনোদিন কমবে না। কমার ইচ্ছেও নেই। দুজন হেসে ফেলল, কিন্তু তুলির চোখ আবারও চলে গেল দূরে হাঁটতে থাকা ঈশানের দিকে। সে খেয়াল করেন ঈশানও অনেক আগেই বুঝে গেছে কেউ তাকে লক্ষ্য করছে অনেকদিন ধরে। কখনো রাস্তার মোড়ে, কখনো বাজারে, কখনো ভার্সিটির রাস্তায়, কখনো বিকেলে নদীর ধারে। কিন্তু সে কিছুই বুঝতে দেয় না, যেন কিছুই দেখেনি, যেন কিছুই জানে না। কারণ তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার দায়িত্ব। বিকেলের দিকে তুলি আবার বাড়ির কাছের বাজারে গেল। সেখানে গিয়েও দূরে ঈশানকে দেখতে পেলো এক বৃদ্ধার সাথে কথা বলছে। বৃদ্ধা কিছু কিনতে পারছে না। ঈশান হাসি মুখে তাকে একটা ফিতা দিয়ে দিল। টাকা নিল না। বাবা, টাকা তো দিলাম না। পরে দিয়েন, না দিলেও সমস্যা নেই। বৃদ্ধার মুখে যে দোয়া ফুটে উঠলো সেটা দেখে তুলির বুকের ভেতর কেমন যেন লাগলো। মানুষটা আসলে কে, কেন এমন? তার প্রশ্নের উত্তর সে এখনো জানে না। অন্যদিকে রাত গভীর হতে শুরু করেছে। চারপাশ অন্ধকার, গ্রামের অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়েছে। কিন্তু ঈশানের দিন তখনও শেষ হয়নি। নিজের ছোট্ট ঘরে ঢুকে সে ফেরিওয়ালার পোশাক বদলে ফেলল। টেবিলের উপর কয়েকটা ফাইল, কিছু ছবি, কিছু রিপোর্ট। একজন অফিসার ফোনে বলল, স্যার, নতুন তথ্য পাওয়া গেছে। বলো। পাহাড়ি অঞ্চলের দিকে সন্দেহজনক কিছু চলাফেরা দেখা গেছে। কিছু মানুষ নিখোঁজ হওয়ার তথ্য এসেছে। আমরা মনে করছি একটা বড় অপরাধ চক্র জড়িত থাকতে পারে। টিম প্রস্তুত? জি স্যার। ঠিক আছে, আমরা যাচ্ছি। কিছুক্ষণ পর কয়েকজন কর্মকর্তা মিলে অভিযানে বের হলো। রাতের অন্ধকারে তারা নির্দিষ্ট এলাকায় পৌঁছালো। অনেকদিনের নজরদারি আর তথ্য যাচাইয়ের পর তারা সেখানে অভিযান চালায়। কিছু সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয় এবং কয়েকজন অসহায় মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়। স্যার, কয়েকজনকে নিরাপদে বের করা হয়েছে। ভালো, সবাইকে চিকিৎসা আর নিরাপত্তার ব্যবস্থা করো। তার কণ্ঠে কোনো বিজয়ের উল্লাস নেই, সেই দায়িত্ব। কারণ সে জানে একটা চক্র ধরা পড়লেই সব শেষ হয় না, পেছনে আরও বড় মাথা থাকে, আর সেই মাথাগুলোকে খুঁজে বের করাই তার কাজ। ভোরের আলো ফুটতে ফুটতে অভিযান শেষ হলো। একজন অফিসার বলল, স্যার, আপনি কয়েকদিন ধরেই বিশ্রাম নিচ্ছেন না। বিশ্রাম পরে হবে, আগে কাজ শেষ হোক। দূরে সূর্য উঠছে, নতুন একটা দিন শুরু হচ্ছে। গ্রামের মানুষ জানেই না যে ছেলেটাকে তারা সাধারণ ফেরিওয়ালা ভাবে। সেই ছেলেটাই রাতের অন্ধকারে কত মানুষের জীবন বাঁচানোর জন্য লড়াই করছে। আর অন্যদিকে নিজের ঘরে জানলার পাশে দাঁড়িয়ে তুলি আকাশের দিকে তাকিয়ে আছে। তার মনেও নতুন একটা প্রশ্ন জন্ম নিয়েছে। প্রশ্নটা শুধু কৌতূহলের নয়, প্রশ্নটা একজন মানুষকে জানার, একজন রহস্যময় ফেরিওয়ালাকে জানার, যে যত দেখা যায় ততই অচেনা মনে হয়। রাত প্রায় শেষের দিকে। দীর্ঘ অভিযানের পর নিজের ঘরে ফিরে এসেছে ঈশান। চোখে ক্লান্তি, টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটা ফাইল, এক পাশে ল্যাপটপ, অন্য পাশে কিছু রিপোর্ট। কিন্তু এসবের মাঝেও তার মুখে কোনো বিরক্তি নেই, বরং একটা অদ্ভুত শূন্যতা। ঠিক তখনই মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা কলিং। কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে রইল ঈশান, তারপর ধীরে ধীরে কল রিসিভ করো। হ্যালো, কেমন আছিস বাবা? মায়ের কণ্ঠ শুনে ঈশানের মুখটা একটু নরম হলো, তবুও সে স্বাভাবিক গলায় বলল, ভালো। হঠাৎ কি মনে করে ফোন দিলে? এমনি, তোর কথা মনে পড়ছিল। আমার কথা মনে পড়েছিল নাকি টাকা পুড়িয়ে গেছে? এমন কথা বলিস না বাবা। তাহলে আমাকে কি দরকার? তোমাদের দরকার তো টাকা, আমি প্রতি মাসে টাকা পাঠিয়ে দিই, আর কি দরকার? কথাগুলো বললেও গলার ভেতরে একটা অভিমান স্পষ্ট। বহু বছরের জমে থাকা কষ্ট। মা দীর্ঘশ্বাস ফেললেন। আমাকে ভুল বুঝিস না বাবা, প্লিজ। আমি নিজের ইচ্ছা করে তোকে প্রেশার দেইনি। এটা তোর বাবার স্বপ্ন ছিল।
খুব বড় স্বপ্ন। সে চাইতো তার ছেলে আইপিএস অফিসার হোক, দেশের জন্য কাজ করুক, মানুষের পাশে দাঁড়াক। ঈশানের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। বাবার কথা উঠলেই বুকের ভেতর কিছু একটা মোচড় দেয়। আমি শুধু তার স্বপ্নটা পূরণ করেছি, কিন্তু তোর কষ্টটা বুঝিনি। আমি জানি তোর এই জীবন পছন্দ না। ছোটবেলা থেকেই তুই অন্যরকম ছিলি, হাসি খুশি দুষ্ট বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানো ছেলে। কিন্তু আজ কখন যে তুই এত চুপচাপ হয়ে গেলি বুঝতেই পারলাম না। জানিস বাবা, যেদিন প্রথম তোর ট্রেনিংয়ে যাওয়ার দিন ছিল সেদিন সারা রাত আমি কেঁদেছিলাম, কিন্তু কাউকে বুঝতে দেইনি, কারণ আমি জানতাম আমি যদি ভেঙে পড়ি তাহলে তুইও ভেঙে পড়বি। ঈশান ধীরে ধীরে চেয়ার থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে অন্ধকার, দূরে কয়েকটা আলো জ্বলছে। টাকা পয়সার জন্য আমি তোকে এই লাইনে দেইনি বাবা, আমাদের অভাব ছিল না, আজও নেই। আমি শুধু তোর বাবার শেষ ইচ্ছাটা পূরণ করতে চেয়েছিলাম। আমি জানি এখানে কত রিস্ক, প্রতিদিন কত বিপদ, কত শত্রু, কত ভয়, তবুও বুকের মধ্যে পাথর চাপা দিয়ে তোকে পাঠিয়েছি, কারণ ভাবতাম তোর বাবা যদি বেঁচে থাকতো তাহলে গর্ব করতো। এত বছর পর এসে বলছো কেন? আগে সপ্তাহে 2 বার ফোন দিতি, এখন মাসে 1 বারও না। আমি ফোন না দিলে তুই খবর নিস না। আমি কি এতটাই পর হয়ে গেছি বাবা?